চিত্রাঙ্গনা পর্ব ১৪। বৃষ্টির পানি আজ রক্তাক্ত। আকাশ নিজেই আজ শোকগ্রস্ত হয়ে ঝরছে। বিদীর্ণ ধরনের বুকে লালচে জল জমে আছে। রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কিন্তু চিত্রা কিছুই টের পাচ্ছে না। তার শরীর নিথর, চোখের পাতা ভারী, রক্তের স্রোতে সবকিছুই যেন ধোঁয়াশা। গুলিটা তাকে ছুঁতে গিয়েও ছুঁতে পারেনি, বরং তার পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটার মাথা ভেদ করে বেরিয়ে গেছে। মস্তিষ্কে ছিটকে পড়া টুকরোগুলো চিত্রার শরীরে এখনো লেগে আছে। ভয় আর ধাক্কার তার হাত থেকে ফুচকার প্লেট পড়ে গেছে কাদা জলে। হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে হয়ে উঠছে। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত শরীর নিস্তেজ মাটিতে লুটিয়ে পড়ে নেয় চিত্রা। তবে ফারাজ পড়ার আগেই তাকে সামলে নেয়। কয়েকটা মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। ফারাজের চোখে মুখে আতঙ্ক, তবে রক্ত কিংবা গুলির শব্দ নয়, বরং চিত্রা নেতিয়ে পড়া দেখে কেমন যেন একটা অনুভব হচ্ছে তার। ওই যে গলায় মাছা কাটার ভিতলে যেভাবে শরীরের প্রতিটি অংশ ফালি ফালি করে, যেমন যন্ত্রণা হয়, ঠিক তার চেয়েও বেশি। এক লোকমার জন্য ফারাজ নিজেও থমকে যায়। একবার তাকায় বাচ্চা ছেলেটা লুটিয়ে পড়া রক্তাক্ত দেহের দিকে, অন্যবার তার বুকের সঙ্গে লেপ্টে থাকা নিষ্পাপ প্রিয়তমার দিকে। গুলির শব্দে অভ্র দ্রুত গাড়ি থেকে নেমে আসে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তবুও মানুষ অবিরাম ছুটছে। মানুষের তো বাঁচতে হলে ছুটতেই হবে। দেশে ইদানিং ছিনতাইকারী, সন্ত্রাস, ডাকাতি ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। এর মূল কারণ বিএনপির ক্ষমতায় আসা। সামান্য সুযোগ পেতেই তারা অরাজকতা শুরু করছে। শেষবার যখন এরশাদ ক্ষমতায় ছিলেন তখনও এমনটাই হয়েছিল। ফারাজ ভিজছে, চিত্রাকে সঙ্গে নিয়েই ভিজছে। রাগে তার কপালের শিরা অবধি নীল হয়ে এসেছে। চোখে জমেছে দপদপে আগুন। অভ্র ছুটে আসে, সঙ্গে ফারাজের বাকি লোকজনও। সবাই তাকে ঘিরে রাখে। যে কোনো মুহূর্তে আবারও গুলি চালাতে পারে সন্ত্রাসীরা। ভাই, জলদি ওঠেন, ভাবিরে নিয়ে গাড়িতে যান ভাই। এখানকার পরিস্থিতি ভালো না। কালকে জেল থেকে সাবেক বিএনপি নেতা নাশিদ পলোয়ান হয়েছে। দেশের অবস্থা খুব খারাপ ভাই, দেরি করবেন না। ফারাজ দাঁতে দাঁত চেপে একটা ঢুক গিলল। চোখের শিরাগুলো রক্তিম হয়ে উঠেছে। এক মুহূর্ত চুপ থেকে সে চিত্রাকে শক্ত করে কোলে তুলে নিল। চিত্রাকে নিয়ে তুই হাসপাতালে যা। অভ্র দ্বিধাগ্রস্ত হয়ে বলল, ভাই, আমি যা বলছি তাই কর। কিন্তু এই পরিস্থিতিতে আপনি কোথায় যাবেন, কাকে ধরবেন? আগে ভাবিকে সুস্থ হতে দিন ভাই। মেজাজ গরম করাস না। ফারাজ অভ্রর দিকে তাকিয়ে বলল, আমি জানি এসব কার কাজ, খুব ভালো করেই জানি। তুই চিত্রাকে নিয়ে হাসপাতালে যা। চিত্রা সুস্থ হয়ে বাড়ি ফেরার আগে আমি আমার কাজ সারবো। আমার কলিজার উপর হাত দেওয়া শালাদের কলিজা ছিঁড়ে এনে যদি আমি কুত্তাকে না খাওয়াই, তাইলে আমার আব্বা দুইটা। অভ্র একটা শুষ্ক ঢোক গিলে, এসব ঝামেলায় না গেলে কি হয় না? যে কাজের জন্য দেশে আসা সেটাই শেষ করে চলে গেলেই তো হয়। শুধু শুধু শত্রু বাড়ানোর কি দরকার? ফারাজ অভ্রকে পাশ কাটিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। তার লোকগুলো মাথার উপর ছাতা ধরতে গেলে ফারাজ হুংকার ছাড়ে, আরে বাল, ছাতা সরাবি নাকি ছাতা তোদের পেছন দিয়ে সরাবো? লোকগুলো আর সাহস পায় না এগোনোর। ফারাজ চিত্রাকে গাড়িতে শুইয়ে দেয়। কালো ভোরকা পরা মেয়েটার মুখে এখনো নিকাব। ফারাজ হাত বাড়িয়ে নিকাব সরিয়ে দিয়ে অভ্রকে নির্দেশ দেয়, ফারিয়াকে একটা কল করে হাসপাতালে আসতে বল। আর শোন, এসব খবর যেন বাড়ির কেউ এখনই না জানতে পারে। ফারাজ আরেকবার চিত্রার দিকে তাকায়, তারপর বলে, ও আমার আমানত। আমি ফেরার আগ অব্দি ওকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোর। যদি কোনো ভুল হয় রে, তাহলে রামদা দিয়ে তোর কল্লা আগে কেটে স্পেশাল মুড়ি ঘন্ট বানাবো। অভ্র জবাব দেয় না, গাড়ি ছেড়ে দেয়। তবে যাওয়ার আগে মেয়েলি গলার একটা কান্নার শব্দ তার কানে ভেসে আসে। ওই বাচ্চাটার মা এসেছে বুঝি। লাশের সামনে পড়ে হাহাকার করে কাঁদছে, সাহায্যের জন্য আকুতি করছে। আচ্ছা, সন্তান হারানোর বেদনা সত্যিই খুব পীড়া দেয়। চারটে লাশ পরপর সাজানো, নিথর বিকৃত নিঃশেষ। চারজনই সোহানের লোক। সোহান ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর গভীর দৃষ্টিতে লাশগুলোর দিকে তাকিয়ে আছে। খুনের ধরন দেখেই বোঝা যাচ্ছে একেবারে পেশাদার কাজ। ছেলেগুলো একটা মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছিল, তারপর ভোরে হত্যা করে জঙ্গলে লাশ ফেলে দিয়ে আসে। কিন্তু আফসোস, তাদের কুকর্মগুলো মানুষের চক্ষু নজরে পড়ে যায়। বলদগুলো একটা কাজও যদি ঠিক করে করতে পারত। প্রতিটি লাশের হাতের আঙ্গুল, নখ তোলা, কান ছেঁড়া। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ওদের মূল্যবান জিনিসটাও কেটে ফেলা হয়েছে। সোহান ধীরে ধীরে লুঙ্গির ভাঁজ ঠিক করলো, মুখে তেতো হাসি ফুটলো। ছ্যা, শালাগুলো একেবারে হিজড়া বানায় পাঠাইলো। কামটা কি ঠিক হইল?
সিফাত পাশেই দাঁড়িয়ে চুপচাপ, তার মুখ গম্ভীর। কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাই, সবাই জেনে গেছে ওরা আমাগো দলের লোক। আর তার উপর ধর্ষণ ও খুনের ব্যাপারটা হাই প্রোফাইল, কেমনে হ্যান্ডেল করুম? সোহান গোফে আঙ্গুল বুলিয়ে এক পা তুলে বসলো। তার কালো চামড়ায় ঘামের চিকচিকে আভা, চোখে অদ্ভুত এক ঝলক। সন্ধ্যা নেমেছে, আকাশ ভারী মেঘ, চারপাশ নিস্তব্ধ, শুধু পেছন থেকে নদীর ঢেউয়ের শব্দ আসছে। জনগণ নাকি গোনা ধুলাই দিছে। সিফাত মাথা নত করলো। হ ভাই, মেয়েগুলাও মারছে, জুতার বাড়ি দিচ্ছে। তাইলে হাতের আঙ্গুল আর কান আর ওইটা কাটলো কে? তাও আবার এমন কইরা? সোহান লাশগুলোর দিকে তাকিয়ে একবার ঠোঁট ভেজালো। এইভাবে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা ওই মাদ্রাসার মেয়েগুলোর কিংবা জনগণের থাকার কথা না। কারণ সবাই জানে এরা কার লোক। কেউ রাগ ক্ষোভ মিটাইছে নিশ্চিত, কিন্তু কে? সোহানের কালো চামড়া চকচক করছে। সে গোফে হাত বুলিয়ে পায়ের উপর পা তুলে আরো কিছুক্ষণ লাশ চারটের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যা কেবল এখন, আকাশে বৃষ্টি নেই, তবে মেঘ জমে আছে। সকলের মতোই এই চারজনকে জনগণ ধরে গণধোলাই দিয়েছে। মাদ্রাসার মেয়েগুলো সেখানেই ছিল, জুতার বাড়ি দিয়েছে। তবে সোহানের কেন জানি বিশ্বাস হচ্ছে না। মারধরের ধরন দেখে মনে হচ্ছে কেউ রাগ ক্ষোভ মিটিয়েছে, কিন্তু কে? এখন লাশগুলো তো উদ্ধার করতে পারছি, তবে এগুলোরে কি করবো? পুলিশ তো লাশ খোঁজা শুরু কইরা দিছে। সিফাত বলল, ট্রলারে মানুষ আছে না? যে। সিফাত কাজ ঝাঁকালো। চুরি চাপাতি দিয়া পোলাপান গলারে কাজে লাগাইয়া দে। লাশগুলোরে টুকরো টুকরো কইরা নদীর মাছগুলোর পেট ভরাইয়া খাওয়ানোর ব্যবস্থা কর। লাশ হচ্ছে গিয়া প্রমাণ। লাশ থাকলে প্রমাণ থাকবো, প্রমাণ থাকলে পুলিশ ঘাটাঘাটি করব। গুজো তো লাড়বি, তত গন্ধ ছুটবো। যা এখন, যেটা কইছি ওইটা কর। সিফাত মাথা ঝাঁকালো। বুঝছি ভাই। একটু থেমে আবার বলল, ভাই আরেকটা কথা। কাল রাতে যে চালান যাওয়ার কথা ছিল ওইখানে ঝামেলা বাঁধছে। মাল 2 দিন পর তেনারা নিব। সোহান ধীরস্থিরতে সিগারেট জ্বালালো। ধোঁয়া ছেড়ে বলল, আচ্ছা সমস্যা নাই। টাকা পাইছি, এখন মাল নেক বা না নেক আমার তাতে কি যায় আসে। তো মাইয়াগুলার যত্ন নিতে সুস্থ? হ। সাবধান থাকবি, মাইয়া মানুষ হলো ঝামেলা, তার উপর এতগুলা মাইয়া মানুষ। অগো হদিস যেন ভুলেও কেউ না পায়। সিফাত মৃদু করে হু বলে থামলো, একটু ইতস্তত করলো, তারপর বলল, ভাই। কইয়ালা? কাল রাতে যে নতুন মাইয়াটারে আনছি, ওইটা কিন্তু এক্কেবারে হীরা। চাইলে তৈয়ার কইরা রাতে আপনার কাছে পাঠাইতে পারি। আপনি তো ইদানিং অনেক চিন্তায় থাকেন। সোহান নদীর অন্ধকারের দিকে তাকিয়ে রইল। ধোঁয়ার কুণ্ডলি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে। তারপর ঘাড় গড়িয়ে সিফাতের দিকে তাকালো। নাম কি সেমরির? সিফাত একটু ভেবে বলল, নীলু। নীলু ফাওয়ার নাম। চারপাশে মৃদু হলুদ আলো ছড়িয়ে আছে, বাতাসে শুকিয়ে যাওয়া রক্তের গন্ধ। মাটিতে পড়ে আছে একটা পুরুষ, চোখ বাঁধা, শরীরে বিভিন্ন অংশ নিখুঁতভাবে ছেটে নেওয়া হয়েছে। পুরোই দক্ষ কষায়ের কাজ লাগছে। তার চারপাশেও আরো 5টি নিথরদেহ পড়ে আছে। সামনে কাঠের চেয়ারে বসে থাকা ফারাজ পিস্তলটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে। তার চোখে মুখে অদ্ভুত দীপ্তি। মনে হচ্ছে মৃত্যু তার জন্য নতুন কিছু নয়, বরং এক প্রকার শিল্প। চারপাশে কালো পোশাকে ঢাকা কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদের উপস্থিতি বাতাসের মতোই স্বাভাবিক, তবে ভয়ানক। ফারাজ ধীর গতিতে উঠে দাঁড়ালো। এক ঝলক চারপাশ তাকে ইশারা করতেই একজন এগিয়ে আসে মাটিতে পড়ে থাকা লোকটার চোখ থেকে কালো কাপড়টা সরিয়ে দিল। লোকটা এক পলক তাকালো ফারাজের দিকে। ভেতরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছে। গলাটা ঢিলে হয়ে এসেছে, শরীরে আরো বেশি কুঁকড়ে গেছে। ফারাজ হাঁটু গেড়ে বসে তার থুতনিতে ঠান্ডা ধাতব পিস্তলটা ঠেকালো। ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুমাত্মক হাসি টেনে বলল, টিগারটা তুমি চালিয়েছ তাই না জান্টুস? লোকটা থরথর করে কাঁপছে, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। ভূমিকম্প হলে যেভাবে মাটি কাঁপে, ঠিক সেভাবেই কাঁপছে তার শরীর। ক কথা বলো না কেন জন্টু মন্টু? তোমার সঙ্গে কি আমি এখানে বাসর সারতে আসছি? তো লজ্জায় তোমার জবানবন্দি বাদরে পশ্চাৎ দেশের মতো লাল হয়ে গেছে কেন? মুখ থেকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কিছুই তো বের হচ্ছে না। বাট হুয়াই কাল্লু? ভাই, কাউরে মারার উদ্দেশ্য আমার ছিল না। তো মাঝ রাস্তায় শাড়ি চুড়ি পরে নার্গিস আপার গানে ডিস্কো ড্যান্স দিয়ে জনগণের কাছ থেকে টাকা নেওয়ার উদ্দেশ্য ছিল নাকি? লোকটা মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই, ভাই ক্ষমা কইরা দেন। আর কোনোদিন চিন্তাই করবো না। তোর নাম কি রে জলহস্তি? লোকটা ঢোক গিলে বলল, হারুন।
ফারাজ লোকটার দিকে তাকিয়ে রইল, চোখে মুখে প্রচন্ড বিরক্তি। আমি চিন্তা করি তোদের এত সাহস দিল কোন শালায়? দিন দুপুরে মেন রুটে পিস্তল উঁচিয়ে ঘুরে বেড়ানো, পাবলিকের গায়ে হাত তোলা, গুলি ছেঁড়া, ছিনতাই করা। বাহ বাহ, তালিয়া। ছিনতাইকারীর মুখ শুকিয়ে গেছে, চোখ দুটো পানিতে ভেসে যাচ্ছে, গলার শব্দ কেঁপে উঠছে কান্নায়। পুরুষ মানুষ শব্দ করে কাঁদছে, লজ্জার বিষয় না? ফারাজের কাছে এসব ছিনতাইকারীর কখনোই পুরুষ সমাজের অংশ ছিল না। ভীরু কাপুরুষদের দেখলেই তার গায়ে জ্বালা ধরে যায়। এমন লোকেরা শুধু ভয় পায়, কিন্তু সেই ভয় তাদের বদলায় না। ভাই, সাইরা দেন। লোকটি আবারও আকুতি জানায়, কণ্ঠে ভয় আর অনুনয়ের স্পষ্ট ছাপ। দয়া দেখাতে বলছস শালা? তুমি বোধহয় জানো না, দয়া নামক ছোটলোকি শব্দ ফারাজ তার অভিধানে থেকে মায়ের গর্ভে থাকতে কিক মেরে বের হয়ে এসেছে। ফারাজ থামলো। এমন কইরেন না ভাই, আমার বাসায় বউ বাচ্চা আছে, আমি সারা তাগর কেউ নাই। বিরক্তিতে মুখ বাঁকায় ফারাজ। ছ্যাঃ, তুমি তো একেবারে বাচাল সোনা। তোতা পাখির মতো পটপট করা তোমার মতো কালো চামড়ার গরিলার মুখে একদম মানায় না। লোকটি চুপ করে যায়। ফারাজের চোখে কেমন যেন একটা অদ্ভুত উপহাস খেলা করছে। হয়তো তার সামনে বসে থাকা ব্যক্তিটি মানুষ নয়, এক ক্ষুদ্র তুচ্ছ কিছু। ফারাজ উঠে দাঁড়ায়, প্যাকেট থেকে এক ধারালো ছুরি বের করে লোকটার আঙ্গুলের দিকে তাকায়। এই আঙ্গুল দিয়ে তো ট্রিগার প্রেস করছিলি না, তাই না? দুজন কালো পোশাকধারী ব্যক্তি হারুনকে শক্ত করে তুলে বসায়, চেপে ধরে তাকে। হাতের আঙ্গুলগুলো শক্ত করে টেনে ধরে, যেন নড়তে না পারে। তবে নড়াই ক্ষমতায় বা কোথায়? তাদের শরীরের প্রতিটি জয়েন্টে ইতিমধ্যেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সে এখন কেবল নিস্তব্ধ, যন্ত্রণার ভারী অবস্থার দেহ। ফারাজ ঝুঁকল, কোনো সতর্কতা ছাড়াই এক ঝটকায় ছুরিটা চালিয়ে দিল। ছ্যাত! ডান হাতের তর্জনী মুহূর্তে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গভীর কাটা অংশ থেকে গরম রক্ত ছড়িয়ে পড়ছে, গটগট শব্দে মেঝেতে ছড়িয়ে পড়ে। ভোঁতা কর্কশ এক আর্তনাদ ঘর জুড়ে প্রতিনিধিত হয়। তারপর মুহূর্তের জন্য নিস্তব্ধতা, কিন্তু নিস্তব্ধতা ছাই হয় না। পরপর কয়েকটি আর্তনাদ বদ্ধ কক্ষের লোমহর্ষক পরিস্থিতির জানান দেয়। প্রতিটি চিৎকার ক্রমে ম্লান হয়ে আসে, ব্যথার চূড়ান্ত পর্যায়ে অনুভূতিগুলো নিস্তেজ হয়ে আসছে। ফারাজের সামনে পড়ে আছে 10টি বিচ্ছিন্ন আঙ্গুল, মেঝেতে জমে থাকা রক্তের কুয়াশায় ঢেকে আছে চারপাশ। ফারাজের শরীরের শার্টটাও রক্তে ভিজে একাকার, মুখে রক্ত ছিটকে কি ভয়ানক দেখাচ্ছে তাকে। আগের থেকে বিরক্ত ভাব কিছুটা কমেছে, ফুটে উঠেছে এক শীতল বিকৃত আনন্দ। হারুনের শরীর ধীরে ধীরে মাটিতে ঢলে পড়ল, তার গা থেকে শার্টটা কেন যেন ছিঁড়ে খুলে ফেলে দিয়েছে। রক্তে ভেজা শরীর উদ্ভাসিত হয়ে উঠেছে হলুদাব আলোর নিচে। ফারাজ এবার হাতের মুঠোয় তুলে নেয় বড় রামদাটা, চকচকে ফলাটা আলোয় ঝলসে ওঠে। কেন জানি আমার কলিজার প্রতি আলাদা একটা দুর্বলতা কাজ করে। তবে আজকে কেবল কলিজা না, হৃৎপিণ্ডের প্রতিও কাজ করতেছে। দেখি মেপে তোর কলিজা হৃৎপিণ্ডের সাইজ কতখানি। শক্ত হলেও তুই বড় সন্ত্রাসবাদী বলে কথা। ফারাজের কণ্ঠস্বর নিস্তরঙ্গ। হারুনের গলায় পা রেখে জোরে চেপে ধরে ফারাজ। নরম কলাপসিবল হাড়গুলোর চূর্ণ হওয়ার শব্দ হয়। তারপর বুকের ওপর কয়েকটা প্রচন্ড লাথি বসিয়ে দেয়। হারুনের নিভু নিভু প্রাণ, চোখে মুখে মৃত্যুর ছায়া স্পষ্ট। শরীরের শক্তি পর্যন্ত নেই আর। এক মুহূর্ত দেরি না করেই ফারাজ হঠাৎ রামদাটা চালিয়ে দেয় হারুনের বুকে। শ্রেক! চামড়া বিদীর্ণ করে বেরিয়ে আসে লাল রঙের কাঁচা মাংস। হৃৎপিণ্ডের কাছে পৌঁছানোর আগে হারুনের ফুসফুস থেকে ফেটে বেরিয়ে আসা এক বীভৎস চিৎকার, পুরো ঘর কাঁপিয়ে দেওয়া একটা চাপা আর্তনাদ। কিন্তু ফারাজ থামে না। সে রামদাটা টেনে নামিয়ে আনে বুকের মাঝখান বরাবর। হাড়ের গুড়িয়ে যাওয়ার খটখটে শব্দ বাতাসে মিলিয়ে যায়। তারপর তাজা উষ্ণ কলিজাটা তুলে আনে ফারাজ। রক্তে ভেজা, কাঁপতে থাকা একটা অঙ্গ, যা এখনো জীবনের শেষ ছন্দ বাজিয়ে চলছে। ফারাজের চোখে পৈশাসিক আনন্দ। হাতে ধরা রক্তমাখা কলিজার দিকে তাকিয়ে সে বলে উঠল, হ্যাঁ, এত ছোট কলিজা নিয়ে সন্ত্রাসবাদী হতে এসেছিলি? জলজ্যান্ত মানুষটার বুক চিরে কলিজা বের করে আনার পরও ফারাজের মনে একচুল প্রশান্তিও আসছে না। এত সহজে হওয়া মৃত্যুটা তাকে সন্তুষ্ট করতে পারেনি। সে আরো কিছু চাইছিল, আরো অনেক কিছু। ফারাজকে আজ কেন কোনো অংশে নরপিশাচের থেকে কোনো কম লাগছে না। তার রক্তমাখা হাত দেখে লাফাচ্ছে টাটকা কলিজাটাও। আঙ্গুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ লালচে রক্তের ধারা, তবুও সে নির্বিকার।
ফারাজ কলিজাটাকে নিস্পৃহ হাতে ছুঁড়ে ফেলে দেয় হারুনের রক্তাক্ত বুকের উপর। তারপর আবারও রামদার ফালাটা চালিয়ে দেয় বুকের খাঁচায়। দুহাতে মাংসের গহ্বর ফাঁক থেকে টেনে আনে হৃৎপিণ্ডটা। ধুকপুক ধুকপুক। হৃৎপিণ্ডটা তখনও জীবিত, তাজা গরম লাল রক্তে থপথপ করছে। ফারাজ হৃৎপিণ্ডটা হাতের তালুতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কি অদ্ভুত প্রাণের স্পন্দন! এত ছোট, অথচ এত ক্ষমতাধর একটা বস্তু, যা মানুষকে বাঁচিয়ে রাখে, আবার বিনা মানুষের মৃত্যু অনিবার্য। ফারাজ আবারও হাসল। হঠাৎ হৃৎপিণ্ডটা ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেগুলোর দিকে তাকায় ফারাজ। কণ্ঠস্বর আগের মতোই শীতল, তবে তাতে চাপা নিষ্ঠুরতা মিশে আছে, যা ক্রমশ ঘন হয়ে উঠছে। হৃৎপিণ্ডটা ভালো থাকলে ডোনেট করে দিবি, আর শরীরের বাকি অংশগুলো যেগুলো ঠিক আছে সেগুলো কাজে লাগাবি। কিছুক্ষণ থেমে সরু চোখ করে পুনরায় বলল, আর এই জানোয়ারের দেহ 1100 টুকরা করে রাস্তায় অনাহারী কুকুরগুলোরে খাইয়ে আসবি, যেন তার পাপের শেষ কণাটুকু পচে গেলে কুকুরের পেটে মিশে যায়। ঘরগুলো জুড়ে রক্তের ভারী গন্ধ। হারুনের নিথর শরীর মেঝেতে পড়ে আছে দুই ভাবে বিভক্ত হয়ে। চারপাশের দেয়ালে ছিটকে থাকা রক্তের ছোপগুলো ফারাজের নীরব উন্মত্ততার সাক্ষ্য বহন করছে। সে বুলিয়ে কপালের সামনে চলে আসা রক্তমাখা চুলগুলো ঠিক করে নেয়। মুখের উপর ছিটকে পড়া রক্তের ডলাগুলো থেকে থুতু দিয়ে গিলে নেয় অনায়াসে। তার চোখ এখন আর কোনো বিরক্ত নেই, নেই কোনো ক্রোধ, আছে কেবল এক ধোঁয়াচ্ছন্ন বিকৃত প্রশান্তি। ঘরটা এখন শীতল হয়ে এসেছে, পুরো নিঃশব্দ। এতক্ষণ পর্যন্ত যে মৃত্যু ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিল কক্ষের কোনায় কোনায়, সে এখন ফারাজের মুখেই সে বাঁকা হাসির মধ্যে স্থায়ী বাসা বেঁধেছে। ফারাজ আরো একবার কলিজাটার দিকে তাকায়, ফিসফিস করে বলে, কলিজাটা আজ আমি নিজ হাতে রান্না করব। তারপর তারপর তো আর স্বাদ গ্রহণের পালা। দক্ষিণা বাতাসের স্নিগ্ধ পরশ নিঃশব্দ মেঘাচ্ছন্ন রাতের মাদকতা আরো বাড়িয়ে তুলেছে। হাসপাতালের জানালা দিয়ে আসা হালকা পিরপির হাওয়ায় চিত্রার চুল এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছে, রাতের উদাসীনতার মধ্যে কোনো অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। হাসপাতালের একঘেয়ে বেডে সে শুয়ে আছে বাধ্য হয়েই। কিছুক্ষণ আগে ফারিয়ে এসেছিল, কথা বলছিল কিছুক্ষণ, এখন হয়তো করিডোরে পায়চারি করছে। চিত্রার হাতে স্যালাইনের সূচ বিঁধে আছে, শরীরও ভীষণ দুর্বল, কিন্তু চিত্রার মনে পড়ে আছে অন্য কোথাও। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই নিষ্পাপ শিশুটির নিথর দেহ। কি থেকে কি হয়ে গেল আজ! সন্ত্রাসের বিষ বাষ্প আজ কিশোরগঞ্জকে গ্রাস করেছে, কাল হয়তো পুরো দেশকে করবে। এসব কেবল নৃশংসতার নয়, এর পেছনে আছে সুপরিকল্পিত এক ব্যবসা, যারা মানুষকে অমানুষে পরিণত করছে, তাদের দিয়ে অপরাধ করিয়ে ফায়দা লুটছে তারাই এসব ঘটনার মূল কারিগর। রাজনৈতিক চালের চেয়ে এখানে ব্যবসায়িক স্বার্থই বেশি প্রাধান্য পাচ্ছে। চিত্রা শ্বাস ছাড়ল। আজকের আকাশ তাকে বাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে। এই দিনে বাড়িতে কত আয়োজন হতো, গরম গরম ভাজা পোড়া, চায়ের আড্ডা চলতো দীর্ঘ রাত অবধি। চিত্রা নিজ হাতে সবকিছু করত। নিজের ভাগের খাবারটুকু লুকিয়ে যখন সোহাগকে দিত, তখন যে কি শান্তি লাগতো চিত্রার। এক রাতের কথা, সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল, বাড়িতে সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না, চারদিকে কেবল প্রকৃতির নীরব কান্না। প্রতিদিনের মতোই চিত্রা লুকিয়ে লুকিয়ে সোহাগের জন্য রুমে গেল। সে প্রায়ই যেত ঘুমন্ত সোহাগের পাশে বসে থাকতে, নিঃশব্দে চেয়ে চেয়ে স্বপ্ন দেখত একদিন এই মানুষটার পাশে সারা জীবন কাটিয়ে দেওয়ার। কিন্তু সেদিন সোহাগ রুমে ছিল না। চিত্রা দুশ্চিন্তায় পড়ে গেল। কোথায় গেল সে? হঠাৎ করেই তার মনে পড়ল ছাদের কথা। ছুটে গেল সেখানে। সোহাগ একলা দাঁড়িয়েছিল, প্রবল বৃষ্টিতে ভিজছিল নিঃশব্দে। পরনে সাদা সেন্ডো গেঞ্জি ভিজে শরীরের সঙ্গে লেপ্টে গিয়েছিল, লুঙ্গিটাও ভারী হয়ে গিয়েছিল জলে। কিছু না বলে চিত্রাও পাশে গিয়ে দাঁড়ালো। সারা রাত তারা একটাও কথা বলেনি, শুধু একসঙ্গে ভিজেছে, তাতেই চিত্রা খুশি ছিল। অথচ আজ সেই সোহাগ চিত্রাকে মনে রাখে না। সে সোহাগ একসময় চিত্রার সামান্য জ্বরও পুরো বাড়ি মাথায় তুলতো। সে এখন অন্য কাউকে ভালোবাসে, অন্য কাউকে বিয়ে করার স্বপ্ন দেখে। চিত্রার চোখের কোণে অজান্তেই জল জমে ওঠে, মুহূর্তে কান্না ফেটে বেরিয়ে আসে তার বুক থেকে। সবাই বলে, কাঁদলে নাকি মন হালকা হয়, দুঃখ কমে যায়। যদি দুঃখের সঙ্গে তার স্মৃতিগুলো যদি মুছে যেত, তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু মানুষ স্মৃতির বাহক, স্মৃতি নিয়ে বাঁচতে হয় তাকে।
তবে যারা স্মৃতি ভুলতে পারে তারই সামনে এগোতে পারে। চিত্রার এখনো অনেক দূর যেতে হবে। মাঝপথে সে কিছুতেই থামতে পারবে না, কিছুতেই না। কাঁদছো কেন প্রিয়তমা? চিত্রা চোখের পানি আড়াল করার চেষ্টা করলো। পাশ ফিরে দেখলো দাঁড়িয়ে আছে ফারাজ। গায়ে একটা শুভ্র রঙা শার্ট, ব্লেজারটা হাতে। ফারাজ এগিয়ে এসে চিত্রার পাশে এসে বলল। চিত্রা মুখ ফিরিয়ে অভিমান জড়িত গলায় বলল, আমি ঠিক আছি। জোর করে এখানে বন্দি করার মানে কি? রোগীরা ঔষধের ভয়ে এমন দুই চারটে চাপা মেরেই থাকে, তাই বলে কি সব বিশ্বাস করতে হবে? চাপাবাজ বললেন। ফারাজ চোখ শুরু করে তাকালো, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। কেন? কারোর গায়ে লেগেছে বুঝি? দেখুন, এখানে দেখবো? ফারাজ চারিপাশে চোখ বোলায়, জিহ্বা কেটে বলে, দুঃখিত বউ, রুমে সিসি ক্যামেরা আছে। তবে তুমি চাইলে আমি ক্যামেরার চোখে পট্টি বেঁধে দিতে পারি। দেবো নাকি? চিচা বিরক্ত চোখে তাকালো। আপনি কোন পদের মানুষ বলুন তো? ফারাজ মুচকি হেসে একদম স্বাভাবিক গলায় জবাব দেয়, সেই পদ যেটা দিয়ে সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য বানিয়েছেন। চিত্রা হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মাথা নাড়িয়ে বলল, আপনার মতো পুরুষ আমি আমার পুরো জীবনে আর একটাও দেখিনি। আপনার সঙ্গে পেরে ওঠা দায়। ফারাজ এলাহির একটা ভার্সনই উপওয়ালার তৈরি করেছেন প্রিয়। দুনিয়ায় শত পুরুষ পাবে, তবে ফারাজ এলাহি হারিয়ে গেলেও কুচু পাবে না। চেঁচা বিরক্ত হয়ে বলল, নিজের এত প্রশংসা কেমন করে করেন? মুখ ব্যথা করে না? তোমার উপর দিয়েও তো কত ঝড় বয়ে যায়, কই ব্যথা করে না? ফারাজ চোখ টিপে টিপে মুচকি হাসল। চিচে এক ঝটকায় মুখ ফিরিয়ে বলল, ছি, খালি ডাবল মিনিং কথাবার্তা, জাস্ট অসহ্যকর। ফারাজ মুখ ভেঙচি কেটে চিত্রাকে খেপানোর জন্য বলল, খোদা তোমার মুখে কচু ডলে দিয়েছে নাকি? মুখ থেকে চুলকানো কথাবার্তা ছাড়া ভালো কিছু বের হয় না। মুড়ি খাও, শ্বশুর আব্বার মাইয়া। বাইরে থেমে থেমে বৃষ্টি পড়ছে। ঘরের জানালা দিয়ে শো শো করে হাওয়া ঢুকছে। মার্জিয়া রান্নাঘরে ঢুকে ঠিক করে ফেললো আজ কি ঝম্পেশ বা খাওয়া দাওয়া মেনু। খিচুড়ি, বেগুন, ইলিশ ভাজা আর ইলিশের লেজ ভর্তা। সকালে সোহাগ ঘাট থেকে তাজা ইলিশ কিনে এনেছিল। জান্নাত নতুন বউ, তাই মার্জিয়া তাকে কাজ করতে দিচ্ছে না। মারিয়া শাশুড়িকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। শুক্রবার সোহাগ আর জান্নাতের বিয়ের একটা ছোটখাটো আয়োজন করা হবে। হাতে সময় নেই, সেই বাজারগুলোও তো করতে হবে। বাড়িঘর এখনো অগোছালো, দুনিয়ায় কাজ পড়ে আছে। মার্জিয়া প্রথমে পোলাওয়ের চাল আর মুগ ডাল একসঙ্গে ধুয়ে পানি ঝরতে দিল। তারপর কড়াই অল্প ঘি গরম করে চাল ডাল হালকা ভেজে নিল, যতক্ষণ না হালকা বাদামি রং হচ্ছে। মশলা কষানোর পর ভাজা চাল ডাল মিশিয়ে দিয়ে গরম পানি ঢেলে ঢাকনা দিয়ে রাখলো। 15-20 মিনিট পর ঢাকনা তুলতেই দারুণ এক সুবাস। খিচুড়ির দানাগুলো একদম ঝরঝর হয়ে এসেছে। শেষে 1 চামচ ঘি ছড়িয়ে দিল, যেন স্বাদ আরো বহুগুণ বেড়ে যায়। মার্জিয়ার স্বামীর খুব পছন্দ ছিল এই খিচুড়ি, তবে বছরখানেক পেরিয়ে গেল ভালো খাবার তার গলা দিয়ে নামেনি। ওইদিকে ভাজাপোড়ির কাজ মারিয়া করছে। কড়াইতে সর্ষের তেল ধোয়া ওঠা গরম করে মাছ ছাড়তে চিরচির শব্দে রান্নাঘর মুখর হয়ে উঠল। জান্নাত রুমে এসে বিছানায় ফেলে রাখা সোহাগের লুঙ্গিটা ভাঁজ করতে করতে তাকে বলল, আপনি তারে এখনো ভালোবাসেন? সোহাগ তখনও পুরনো একটা ঘড়ির বেল্ট বদলাচ্ছিল। জান্নাতের কথায় তার কপাল কুঁচকে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, কার কথা বলছো? ওই যে চিত্রা আপার কথা। সোহাগ হেসে বলল, তোমাকে কে বলল যে আমি এখনো তাকে ভালোবাসি? জান্নাত চোখ নামিয়ে ফিসফিস করে বলল, মন বলছে। সোহাগ একটা মেকি হাসি দিল, ঘড়ির দিকে তাকিয়ে বলল, মন তোমাকে ভুল বোঝাচ্ছে। জান্নাত চুপ করে রইল, কিছুক্ষণ থেমে বলল, শুনেছি সে নাকি খুব সুন্দরী। সোহাগ নিঃশ্বাস ফেলল, তারপর জান্নাতের চোখের দিকে তাকিয়ে বলল, তাতে কি আসে যায়? তুমি কি কোনো অংশে কম? জান্নাত তিক্ত হাসল, মাথা নাড়িয়ে বলল, সে তো সোনা, আমি তো কয়লা। সোহাগ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কয়লার মূল্য জানো? জানতে চাই না। সোহাগ এবার আর কিছু বলল না, তবে জান্নাত থামল না, তার গলার স্বর কাঁপছিল। আপনি আমাকে ভালোবাসলে আমার কাছে আসতেন, ছুঁয়ে দেখতেন, কিন্তু আপনি তো আমার দিকে ফিরেও তাকান না। অথচ সবাই ভাবে আমাদের মধ্যে কত মহাব্বত, কিন্তু সত্যিটা শুধু আমি জানি। সোহাগ কোনো জবাব দিল না, কেবল পাশের টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা তুলে নিয়ে দরজার দিকে হাঁটা দিল। জান্নাত পিছন থেকে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? সোহাগ দরজার সামনে দাঁড়িয়ে একটু থামলো, তারপর কাঠ খরা গলায় বলল, সিগারেটের সঙ্গে প্রেম করতে যাচ্ছি সখী।
একটু হাওয়া খেতে যাই। তুমি আম্মার কাছে যাও। জান্নাত আর কিছু বলল না, ঠোঁট কামড়ে চোখের পানি আটকে রাখলো। কেন তাকে এভাবে সারা জীবন কাটিয়ে দিতে হবে? কেন চিত্রা সোহাগের জীবনে না থেকেও সবটা নিয়ন্ত্রণ করছে? কোন অধিকারে? সৌন্দর্যের অধিকারে? জান্নাতের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই কষ্টেরও কি কোনো শেষ নেই? ফারাজের গাড়ি বাড়ির ভেতর ঢুকতে লোকজন দৌড়ে এলো তাকে অভ্যর্থনা জানাতে। কিন্তু ফারাজ কারোর দিকে তেমন একটা তাকালো না। সে বরাবরের মতোই গম্ভীর। চিত্রার হাতে এখনো ব্যথা। সে ধীরে ধীরে গাড়ি থেকে নামতে গেল, কিন্তু ফারাজ আগেই দরজা থেকে বেরিয়ে মুহূর্তের মধ্যে তার সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছ বউ? ফারাজ একদম তার পথ আটকে দাঁড়ালো। চিত্রা বিরক্ত গলায় বলল, মরতে। এই মরামুখ শ্বশুরের ঘাট তেরা মাইয়া। স্বামীর সঙ্গে রোমান্স করতে হয়, তেরামি না। এসব শেখায়নি কেউ? চিত্রার চোখ মুখ গরম হয়ে উঠল। কাপা গলায় বলল, আমার মরা বাবাকে নিয়ে কিছু বলবেন না। একেবারে মেরে চারার মতো বাগানে রোপণ করে দেব। তারপর? ফারাজ একদম স্বাভাবিকভাবে কথার মাঝেই যোগ করলো, তারপর সেই চারা গাছ বড় হবে, আর সেখান থেকে ফারাজ এলাহি নামক একটা হ্যান্ডসাম ফুলের জন্ম হবে। ফুলের গ্রান একেবারে এলাচের মতো হবে। চিত্রা চোখ ঘুরিয়ে বলল, হ্যাঁ, তাতে আমার এলাচ কেনার টাকাও বেঁচে যাবে। আমি আপনাকে বাগান থেকে ছিঁড়ে নিয়ে গরম পানিতে ডুবিয়ে চা বানিয়ে আয়েশ করে খাবো। ফারাজ নাক কুচকে বলল, যা দুষ্টু, তোমার মুখে দেখছি জমজমে পানি ছিটাতে হবে, খালি উল্টোপাল্টা কথা বলো। ছিঁড়ে ডুবিয়ে টু মাচ বেড সাউন্ড। চিত্রা হতবিহ্বল হয়ে বলল, আশেপাশের কর্মচারীরা তো তাকিয়ে আছে, অথচ ফারাজ এলাহির মনে একটুও লজ্জা নেই। চিত্রা কিছু বোঝার আগেই ফারাজ হঠাৎ ঝুঁকে তার দু হাতে তুলে নিল। আরে, আপনি কি করছেন? ছাড়ুন বলছি। ফারাজ ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল, ছাড়ার জন্য ধরিনি বউ, স্বীকার করবে বলে ধরেছি। চিত্রা ধাক্কা দিয়ে নামার চেষ্টা করে, কিন্তু ফারাজের শক্ত বাঁধন। চিত্রাকে নিয়ে সরাসরি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বাড়ির সবাই তাদের দেখছে, অথচ ফারাজের চোখে মুখে বিন্দুমাত্র সংকোচ নেই। চিত্রার মাথায় যেন বাজ পড়ল, এ লোককে কি সত্যি কন্ট্রোল করা সম্ভব? চিত্রাকে ধীরে বিছানায় শুইয়ে দিয়ে ফারাজ শার্টের উপর বোতামটা আলগা করলো। তারপর কোনো রকম ভনিতা না করে গলা ফাটিয়ে ডাক দিল, মিতালি, শালি কই তুমি? চিত্রা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এমন সময়, এমন মুহূর্তে শাড়ির মতো চেঁচানোর প্রয়োজনটা কি? তার মাথা যেন ভন করে উঠল। মিতালিকে কেন ডাকছেন? কি দরকার? চিত্রা বিরক্ত স্বরে জিজ্ঞেস করলো, মিতু। ফারাজ কপাল কুঁচকে তাকালো। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, মিতু বলে ডাকি। কোনো সমস্যা? ফারাজ চোখ শুরু করলো। ন্যাকামি। যাক, আমিও ভালোবেসে আজ থেকে তোমাকে চুতু বলে ডাকবো। কোনো সমস্যা? চিচা ধপাস করে উঠে বসে তাকালো। চুতু? এটা আবার কেমন নাম? কেন, পছন্দ হয়নি? চাইলে শুটকি বা সাদামুলা কিংবা লিলিপুট বলেও ডাকতে পারি। তোমার সঙ্গে এই নামগুলি বেশ মানায়। চিচার রাগে চোখ গোল করে তাকালো। ধ্যাত! ফারাজ গলা নামিয়ে রহস্যময় কণ্ঠে বলল, বুঝতে পেরেছি, তোমার যে প্রেমের নেশা ধরেছে। এমন হ্যান্ডসাম স্বামী থাকলে নেশা ধরাটাই স্বাভাবিক। আই নো, ডোন্ট ওয়ারি। নেশাটা যেহেতু আমার কারণেই ধরেছে, তাই তা কমানোর দায়িত্ব আমার। চেঁচা কিছু বলার আগেই দরজার কাছে হুড়মুড় করে মিতালি হাজির হলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সিঁড়ি বেয়ে দৌড়ে এসেছে সে। হাঁপাতে হাঁপাতে বলল, যে খালো। ফারাজ ভ্রু উঁচিয়ে তাকালো। কিরে, হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস ফেলছিস কেন? যাকগে, আমার জন্য এক কাপ চা বানিয়ে আন। মিতালি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে বলল, আচ্ছা, চায়ে চিনি কতটুকু দিমু? ফারাজ একটু ভেবে বলল, তোর যা ইচ্ছা, তবে বউয়ের মতো অত মিষ্টি যেন না হয়। পরে যদি অকালে সুগার লেভেল বেড়ে যায়, তখন লোকে তো আমায় চিনি বাবা বলে ডাকবে। মিতালি কৌতূহল ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, চিনি বাবা মানে কি খালু? ফারাজ এক সেকেন্ড চুপ করে বলল, তোর ধ্যাত, কিছু না। যা, আমার বউয়ের মতো কড়া করে এক কাপ চা বানিয়ে আন। চা আর সিগারেট একসঙ্গে না খেলে আমার আবার ভাতরুম হয় না। যা। মিতালি অবাক হয়ে ফারাজের মুখের দিকে তাকিয়ে রইল। আর চিত্রা? সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। এই লোককে ঠিক করতে গেলে তার নিজেরই মাথা ঠিক থাকবে না। ফারাজ চা সিগারেট খেয়ে গোসলে চলে গেল। রাতে গোসল না করলে তার ঘুম হয় না। দুনিয়ায় পারমাণবিক বোমা নিক্ষেপ করলেও ফারাজ এলাহির গোসল করা চাই। তার একটাই কথা, দুনিয়া মারা যাক, তার শুধু গোসল করতে পারলেই হলো। গোসল শেষে চিত্রাকে রুমে দেখতে না পেয়ে ফারাজের মুখটা কালো হয়ে যায়। তার ঔষধটা যদি এমন দৌড়াদৌড়ি করে, তাহলে ফারাজ নিজের রোগ কি করে সারাবে? ফারাজ কালো ট্রাউজার আর টি শার্ট পরে নিচে নেমে আসলো।
ফারাজের লুঙ্গির সঙ্গে দুশ্মনী আছে। শালা লুঙ্গি চিজটা একেবারে বেইমান, হুটহাট খুলে যায়। চিচ্চার থেকেও এক ধাপ উপরে এই ধাপ্পাবাজ লুঙ্গি। চিচ্চাকে তো ফারাজ কন্ট্রোল করতে পারে, তবে লুঙ্গিকে আয়ত্তে আনা তার পক্ষে সম্ভব হয়নি। ফারাজের মুসলমানের কথা, তাকে তার মা বিছানায় শুয়ে রেখেছিল। লোকজন সবাই ফারাজকে দেখতে আসছিল। সবাই একটু পর পর লুঙ্গি উঠে ফারাজের মূল্যবান সম্পদ দেখে কত কি বলে চলে গেল। মানে কি একটা অবস্থা! মানুষ বলা নেই কওয়া নেই, তার ইজ্জত দেখে চলে যাচ্ছে। বাবার বন্ধুর একটা মেয়েও তাকে সেদিন দেখতে এসেছিল, বয়সে ফারাজের সমানই। ওই শালিও ফারাজের লুঙ্গি তুলে ইয়েরটা করে ফিক করে হেসে বলছিল, হি হি সাদা কেচো। ফারাজ ব্যথায় সেদিন উঠতে পারেনি, যদি পারতো তাহলে ওই দিন শালির চুল ছিঁড়ে দিত। সেই দিনের পর থেকে লুঙ্গি জিনিসটাকে ফারাজের ছোট লোকই বলে মনে হয়, হুটহাট খুলে যায়। একবার তো লুঙ্গির সঙ্গে ফারাজকে বেল্টও পরতে হয়েছিল, তাই ফারাজ লুঙ্গি পরে না। সে কেন লুঙ্গি পরবে? ওইসব ছোট লোকেরা পরে। ফারাজের ভাবনা থেকে বেরিয়ে আসে, ওইসব ভয়ানক দিনের কথা মনে করতে চায় না। ফারাজ নিচে এসে দেখে অন্তর্মহলে সবাই মিলে মিলে আড্ডা দিচ্ছে, একসঙ্গে মিলে লুডোও খেলছে। নদী ভাবি, ফারিয়া, নীরু আর মোহনা ভাবিও একসঙ্গে খেলছে। চিচ্চা এক কোণে দাঁড়িয়ে খেলা দেখছে। ফারাজ চিচ্চার দিকে এগোতে গেলেই একটা কল আসে তার ফোনে। অব্র কল করেছে। ফারাজ অব্রের কথাগুলো মনোযোগ সহকারে শুনলো। শেষে জবাব দিল, আমি আসছি, রান্না করে পার্সেল পাঠাতে হবে না।